খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্নেহভাজন শিক্ষার্থীরা তোমাদের প্রতি রইল আদর ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের শ্রেণী কার্যক্রমটি একটু সময় বিলম্বিত হলো, এই জন্য তোমাদের কাছে দুঃখিত। তো চলো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ফিনান্স, ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের উপর আজকে আরেকটি ক্লাস নিব। তাহলে আমি কি বললাম তোমাদেরকে? ফিনান্স, ব্যাংকিং, বিমা দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের উপর আরেকটি ক্লাস। তাহলে আমাদের আজকের টপিকটি হলো ক্লাসিফিকেশন অফ ইন্স্যুরেন্স, বিমার প্রকারভেদ। দেখো বোর্ডের দিকে তাকাও। ইন্স্যুরেন্স আমরা তিনটা ক্যাটাগরিতে বিমার প্রকারভেদটা উপস্থাপন করলাম। ফার্স্ট অফ অল লাইফ ইন্স্যুরেন্স, জীবন বিমা। আমি একটু একটু করে পরে টাচ দিব, আগে নামগুলি বলে নিচ্ছি তোমাদেরকে। জেনারেল ইন্স্যুরেন্স, সাধারণ বিমা। সোশ্যাল ইন্স্যুরেন্স, সামাজিক বিমা। এই জেনারেল ইন্স্যুরেন্সকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট অফ অল লায়াবিলিটিস ইন্স্যুরেন্স, দায় বিমা। সেকেন্ড প্রপার্টি ইন্স্যুরেন্স, সম্পত্তি বিমা। থার্ড আদার্স ফর্মস অফ ইন্স্যুরেন্স, অন্যান্য বিমা। আবার দেখো লায়াবিলিটিস ইন্স্যুরেন্সকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট অফ অল মেরিন ইন্স্যুরেন্স, নৌ বিমা। ফায়ার ইন্স্যুরেন্স, অগ্নি বিমা। এন্ড লাস্ট মিসলেনিয়াস ইন্স্যুরেন্স, অন্যান্য বিমা বা বিবিধ বিমা। এই ছিল শিক্ষার্থীরা বিমার প্রকারভেদ। চলো আমরা একটু একটু করে এক একটা বিষয়কে একটু জেনে নিই। প্রথমেই হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। অ্যাকচুয়ালি বিমার যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরির মধ্যে জীবন বিমাটা হচ্ছে একটু সম্পূর্ণ বলা যায় ভিন্ন এবং পৃথক। এটি কেবল মানব সম্প্রদায়ের মানব জীবন অথবা আয়ুর সাথে জড়িত। অর্থাৎ মানুষের জীবনের যদি অকাল মৃত্যু ঘটে, মানুষের শরীরের কোনো অঙ্গহানি ঘটে, তাহলেই কেবল এই জীবন বিমার উৎপত্তি হয় বা জীবন বিমার সৃষ্টি হয় বা জীবন বিমা করতে হয়। তাহলে জীবনের জন্য যে বিমা করব, জীবন থেকে বাঁচার জন্য যে বিমা করব, সেই বিমাটাই হবে জীবন বিমা। মনে রাখতে হবে, কারো যদি মৃত্যু হয়, কোনো মৃত ব্যক্তির জন্য যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণটা কিন্তু অসম্ভব, দেওয়া যায় না। জীবনের বিনিময়ে জীবন দেওয়া যায় না। এই জন্য জীবনের বিনিময়ে কি করা যায়? আর্থিক প্রতিদান দেওয়া যায়। তাহলে তুমি যার জীবনের জন্য বীমা করবা, তার যদি জীবন বিনষ্ট হয়, তার অকাল মৃত্যু ঘটে, তাহলে তার অনুপস্থিতির কারণে ওই ব্যক্তির, মৃত ব্যক্তির অবর্তমানে তার নমিনি বা আত্মীয় স্বজনতা বা তার পরিবার যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্ত থেকে উদ্ধার পাওয়ার জন্যই মূলত জীবন বীমা করা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জীবন বীমা সম্পর্কে ধারণা পেলে। পরবর্তীতে দেখবা এক একটা জীবন বীমার জন্য আলাদা একটা চ্যাপ্টার থাকবে অন্যান্য বীমার জন্য। জেনারেল ইন্স্যুরেন্স, সাধারণ বীমা, এটি জীবন বীমা থেকে আলাদা। কেন আলাদা? এখানে কোনো জীবনের কথা বলা নাই, মানব জীবনের কথা বলা নাই। তাহলে কার কথা বলা আছে? মানব জীবন ব্যতীত পণ্য, অন্যান্য সম্পদ ও সম্পদাদির দুর্ঘটনায় পড়লে যে আর্থিক ক্ষতি সাধিত হয়, তা পূরণের জন্য মূলত সাধারণ ইন্স্যুরেন্সটা করা হয়, সাধারণ বীমাটা করা হয়। তাহলে আমরা কি বললাম? সাধারণ বীমাটা হচ্ছে সেই বীমা যে বীমা মানব জীবন থেকে পৃথক হয়ে পণ্য
সম্পদ কিংবা অন্যান্য সম্পত্তির উপর যে বীমা আরোপ করা হয় সেটা হচ্ছে সাধারণ বীমা। সবচেয়ে মানবিক বীমা হচ্ছে সোশ্যাল ইন্স্যুরেন্স, সামাজিক বীমা। অ্যাকচুয়ালি সমাজের নিম্নবিত্ত, অপেক্ষাকৃত ঋণগ্রস্ত ব্যক্তি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, গরিব, সেই মানুষগুলির অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই মূলত এই বীমাটি করা হয়। তাহলে কি বললাম আমি, যে মানুষগুলি অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া, ঋণগ্রস্ত, সেই মানুষগুলির আর্থিক নিশ্চয়তা সৃষ্টির জন্যই মূলত এই সামাজিক বীমাটি করা হয়। তাহলে আমরা এই 3 প্রকারের বীমা দেখলাম। তোমরা দেখো সাধারণ বীমাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। এর মধ্যে প্রথমটা হচ্ছে লায়াবিলিটিস ইন্স্যুরেন্স, দায় বীমা। দায় বীমা আর কিছুই না, যে বীমায় দায় সৃষ্টি হয়। আমরা ক্যাটাগরিগুলি দেখলেই বুঝতে পারবো সেগুলি দায় বীমার মধ্যে পড়বে। যে কোনো পণ্য, সেবা, সম্পদ নষ্ট হতে পারে, চূর্ণ বিচূর্ণ হতে পারে, ভেঙে যেতে পারে, অগ্নিকাণ্ড ঘটতে পারে, অন্য কোনো কারণ ঘটাতে পারে, কোনো শত্রুর দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হতে পারে। ওই সমস্ত বিষয়ের জন্য যে বীমা করব সেই বীমাটাকে আমরা বলবো লায়াবিলিটিস ইন্স্যুরেন্স বা দায় বীমা। তারপর হচ্ছে প্রপার্টি ইন্স্যুরেন্স, সম্পদ বীমা। আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি যে কোনো কারণে দুর্ঘটনায় পতিত হতে পারে, ক্ষতি সাধিত হতে পারে, নষ্ট হতে পারে, তার জন্য যে বীমা আমরা করব সেই বীমাটাকে বলবো আমরা প্রপার্টি ইন্স্যুরেন্স। আদার্স ফর্মস অফ ইন্স্যুরেন্স, অন্যান্য বীমা। অন্যান্য বীমা বলতে অন্যান্য বীমাটা হলো সেই বীমা যে এই যে আমরা যে বীমার কথাগুলি বললাম, এই বীমা ছাড়া যদি আর কোনো বীমা থাকে সেই বীমাগুলিকে আমরা অন্যান্য বীমার মধ্যে ফেলতে পারি। যেমন শস্য বীমা হতে পারে, চৌর্য বীমা হতে পারে। এগুলি আমরা একটু পরে আরেকটা ফর্মে আলোচনা করব। তাহলে জেনারেল ইন্স্যুরেন্সটা 3 ভাগে ভাগ করা হয়, 3 ভাগটা তোমরা দেখলা। আবার লায়াবিলিটিস ইন্স্যুরেন্সকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স, দ্বিতীয় হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স, এন্ড তৃতীয় হচ্ছে মিসলেনিয়াস ইন্স্যুরেন্স। এই 3 ভাগে ভাগ করা হয়। পৃথিবীতে যদি বীমার জন্ম বা উৎপত্তি আমরা বলি, তাহলে পৃথিবীতে প্রথম বীমার জন্ম হলো নৌ বীমা বা মেরিন ইন্স্যুরেন্স। নৌপথে, পানি পথে, জল পথে যাতায়াত করার সময় পণ্য, সেবা, সম্পদ এগুলি যে দুর্ঘটনায় কবলিত হয়, সেই পণ্য বা সেবার জন্য যে বীমা করা হয় সেটাকে আমরা বলি নৌ বীমা। সচরাচর নৌপথে চলাচলের ক্ষেত্রে কিছু নৌ বিপদ থাকতে পারে, যেমন সামুদ্রিক জলোচ্ছ্বাস, বরফের পাহাড়ে ধাক্কা লেগে জাহাজের ক্ষতি হওয়া, জাহাজ ডুবি হওয়া, জলদস্যুর আক্রমণ, জাহাজে অগ্নিকাণ্ড ঘটা ইত্যাদি কারণে নৌ বীমার উৎপত্তি হয়। এই নৌ বীমা এই দুর্ঘটনাগুলির বিপরীতেই মূলত নৌ বীমা করা হয়। আমরা পরবর্তীতে নৌ বীমার আলাদা একটা চ্যাপ্টার আমরা পড়বো, আলাদা একটা অধ্যায় পড়বো। তোমরা আপাতত এটাই মনে রাখতে পারো যে সমুদ্র পথে যত ধরনের নৌ বিপদ রয়েছে, সেই নৌ বিপদগুলির বিপরীতে বা নৌ বিপদগুলি ঘটার সম্ভাবনার বিপরীতে যে আর্থিক ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করার ভিত্তিতে যে বীমা পলিসি করা হয় তাকে নৌ বীমা বলা হয়। পরে হচ্ছে ফায়ার ইন্স্যুরেন্স। বীমার উৎপত্তির দিক দিয়ে এটাকে বলা হয় দ্বিতীয় অগ্নি বীমা। অগ্নিকাণ্ডের ফলে যে সৃষ্ট অনিশ্চয়তা দূর করার জন্য যে বীমা তৈরি করা হয়, বীমা পলিসি ওপেন করা হয়, সেই বীমাটাকে আমরা বলবো ফায়ার ইন্স্যুরেন্স বা অগ্নি বীমা। এই অগ্নি বীমার ক্ষেত্রে সম্পদের ক্ষতি হতে পারে, অর্থাৎ সম্পদের ক্ষতি তো বিভিন্নভাবে হইতে পারে। অগ্নিজনিত কারণে যদি সম্পদের ক্ষতি হয় তাহলে এই বীমাটি প্রযোজ্য। যেমন সম্পদে অগ্নি সংযোগ করা, ন্যাচারালি প্রাকৃতিকভাবে সম্পদে আগুন লেগে যাওয়া, দাবদাহ সৃষ্টি হওয়া, অত্যন্ত উত্তপ্ত হয়ে যাওয়া, অথবা শত্রু কর্তৃক অগ্নিসংযোগ করা। স্বাভাবিক গতিতে সম্পদ থাকলে অনেক সময় এই গুদাম ঘরে যখন এয়ার টাইট থাকে তখন
অত্যাধিক উত্তপ্ত হওয়ার কারণেও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, ইলেকট্রিক সার্কিটের কারণে হতে পারে, অগ্নুৎপাতের কারণে হতে পারে। এই সমস্ত কারণে যে সম্পদের ক্ষতি হবে সেই সম্পদ থেকে বাঁচার জন্যই মূলত আমরা এই বীমাটি করে থাকি। আর সর্বশেষ হচ্ছে মিসলেনিয়াস, বিবিধ বীমা। বিবিধ বীমা বলতে একটা নির্দিষ্ট কোনো বীমা নেই, এখানে অনেক বীমা আছে। যেমন শস্য বীমা আছে, এটা বিবিধ বীমার মধ্যে পড়ে। চৌর্য বীমা, চৌর্য বীমা মূলত চুরি জড়িত যে বীমা সেটাকে আমরা চৌর্য বীমা বলি। তারপরে গবাদি পশুর বীমা, স্বাস্থ্য বীমা, এগুলি বিবিধ বীমার একটি অংশ। তাহলে আমি তোমাদেরকে কি বললাম যে বিবিধ বীমা বলতে বোঝায় শস্য বীমা হতে পারে বিবিধ বীমার মধ্যে, শস্য, তারপরে স্বাস্থ্য বীমা হতে পারে, তারপরে গবাদি পশুর বীমা হতে পারে, গবাদি পশুর ক্ষতিজনিত কারণে এই বীমাটি করা হয়। তারপরে মোটর গাড়ির বীমা হতে পারে, মোটর যানের বীমা হতে পারে, তারপরে বিমানের বীমা হয়। এগুলি সব বিবিধ বীমার মধ্যে পড়ে। প্রকৌশলী বীমা, ফ্লেট, গ্লাস ইত্যাদি বীমা, তল্পি তল্পা বীমা, ছিনতাই বীমা। দেখো আমি অনেকগুলি বীমার কথা বললাম। আমি বললাম শস্য বীমার কথা, বললাম চৌর্য বীমার কথা, বললাম যানবাহন বীমার কথা, বললাম মোটর গাড়ি বীমার কথা, বললাম বিমান বীমার কথা, গবাদি পশুর বীমার কথা বললাম, হিমাগারের বীমার কথা বললাম, অতিবৃষ্টি অনাবৃষ্টি বীমা ইত্যাদিতেও এই সবগুলি বীমার এই বীমা হচ্ছে মিসলেনিয়াস বা বিবিধ বীমা। যেমন আমি একটা উদাহরণ দেই। তোমরা গ্রামে যারা, একেবারেই গ্রামে যারা বেড়ে উঠেছ অথবা তোমাদের বাবা মারা বলতে পারবে, গ্রামে অঘোষিতভাবে একটা বীমা চালু ছিল। কিরকম? এটা শস্য বীমার মধ্যে পড়ে। বীমাটি কিরকম? গ্রামে যখন বিলের মধ্যে মাঠের মধ্যে ধান হয়, ধান ফলায় কৃষকরা, এই ধানগুলি গরু ছাগলে খেয়ে নষ্ট করতে পারে, ছোট ছোট বাচ্চারা নষ্ট করতে পারে, শত্রু দ্বারাও অনেক সময় তোমার সাথে যদি শত্রুতামি থাকে অপর পক্ষে এসে রাতের বেলা ধান কেটে নিয়ে যেতে পারে ইত্যাদি অনিশ্চয়তা থাকে। তখন গ্রামের ওই মাঠে যতজন কৃষকের জমি আছে তারা মিলে কি করে, গ্রামে একটা রাখালকে নিয়োগ করে। রাখালকে নিয়োগ করে যে তুমি এই ধান রোপণ থেকে ধান কাটা পর্যন্ত, হারভেস্টিং পর্যন্ত তুমি এই যা মাঠটা দেখে শুনে রাখবা। যত ধরনের পোকামাকড়ের আক্রমণ, গবাদি পশুর আক্রমণ, মানুষের আক্রমণ, এগুলি থেকে তুমি এই ধান ক্ষেতগুলি দেখাশোনা করবা। তাহলে ওই কৃষক, ওই রাখাল কি করে যে এই ধানটা সে দেখে রাখে। সাপোজ ধান এখন তো বাংলাদেশে 2 মাস সেই ধান ফলে, আগে 3 মাস 4 মাসও লাগতো। ওই রাখাল 3-4 মাস এই ধানটা রক্ষণাবেক্ষণ, ধান ক্ষেতটা দেখে রাখতো। যখন ধান কাটার সময় হবে, ওই যে জমিতে ধান কাটবে ওই রাখালটি উপস্থিত হবে, গিয়ে 1 মুঠা ধান সে নিয়ে চলে যাবে। প্রত্যেকটা জমি থেকে যতদিন যে জমিটা হারভেস্টিং হবে, ধান কাটা হবে, ওই দিন ওই রাখালটা এসে, যে রাখালটা জমিটা দেখাশোনা করেছিল, এই রাখালটা 1 মুঠা ধান নিয়ে চলে যাবে। এটা হচ্ছে তার বীমার প্রিমিয়াম। বীমা, অর্থাৎ এটা আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক কোনো বীমা না, বাট এই বীমাটা শস্য বীমারই অন্তর্ভুক্ত। এখন যেটা এই পুরাতন রূপটাকেই আমরা এখন প্রাতিষ্ঠানিক বীমায় রূপায়ণ করেছি। এটা শস্য বীমা হতে পারে। তোমার সম্পদ চুরি যেতে পারে, তোমার মূল্যবান সম্পদ থাকতে পারে, এটা তুমি বীমা করে রাখতে পারো। এটা হচ্ছে চৌর্য বীমা। তোমার মোটর গাড়ি অথবা যানবাহন রাস্তায় চললে যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে। মিসলেনিয়াস বীমার একটা অংশ হচ্ছে যানবাহন বীমা। তুমি এই মোটর গাড়ির জন্য বা এই যানবাহনটির জন্য বীমা করে রাখতে পারো। এটা চৌর্য বীমা। তোমার বিমান এক জায়গা থেকে আরেক জায়গায় উড্ডয়ন করলে, এক দেশ থেকে আরেক দেশে উড্ডয়ন করলে যে কোনো সময় এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই বীমা, ওই বিমানটার যদি তুমি বীমা করে নাও তাহলে এটাও মিসলেনিয়াসের মধ্যে পড়বে। অনেক সময় দেখা যায় বাংলাদেশের কৃষিটাকে বলা হয়তো ন্যাচারাল ক্যালামিটিস, প্রকৃতির জুয়া খেলা। এখন আর নাই। এখন আমরা কৃষিক্ষেত্রে অনেক অগ্রসর হয়েছি, প্রযুক্তিগত ডেভেলপমেন্ট হয়েছে আমাদের কৃষি সেক্টরে। তো এক সময় কৃষকরা ফসল বুনে আকাশের দিকেই তাকিয়ে থাকতে হতো যে কখন বৃষ্টি হবে, সেই বৃষ্টির পানি পড়লে তার চারা গাছগুলি জেগে উঠবে। আবার
বেশি বৃষ্টি হলেও কৃষকের মনে আনন্দ থাকতো না যে কৃষির ক্ষতি হবে। এই জন্য বাংলাদেশের কৃষিটাকে একসময় বলা হয়তো প্রকৃতির জুয়া খেলা। তোমরা গান শুনেছ যে যখন বৃষ্টি হয় না তখন গ্রামে গ্রামে গান গায়, আল্লাহ মেঘ দে ছায়া দে, ছায়া দিলে তুই, এই মেঘনা রাজা ঘুমিয়ে আছে মেঘ দিবে তোর কে, এই ধরনের একটা গান আছে। তো এই গান গেয়ে গিয়ে এই চাতক পাখির মতো এই সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি খুঁজত। বৃষ্টি বেশি হইলেও সমস্যা হইতো, আবার বৃষ্টি কম হইলেও তাদের জন্য সমস্যা হইতো। এইরকম ন্যাচারাল ক্যালামিটি এখন আর নেই। এই জন্য মানুষ এখন শস্য বুনে বৃষ্টির জন্য অপেক্ষা না করে সে নিজে ডিপ বসিয়ে পানি সংগ্রহ করে সেচ কাজে লাগায়, আবার এই বেশি বৃষ্টি হলে এই বৃষ্টির পানিটা ধরে রাখার চেষ্টা করে। বিভিন্ন প্রযুক্তি বের হয়েছে, এখন কৃষক আর অতটা ক্ষতিগ্রস্ত হয় না। তারপরও দেখা যায় তার ধান রোপণ থেকে শুরু করে একেবারে বাজারজাত করা পর্যন্ত বিভিন্ন স্তরে তার ঝুঁকি জড়িত থাকে, সেক্ষেত্রে সে বীমা করে নিতে পারে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে বীমার প্রকারভেদটা শেষ করলাম তোমাদের কাছে। আমি আর একটু রিভাইজ করে নেই। বীমা আমরা 3 ধরনের দেখলাম। প্রথমটা দেখলাম লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, সোশ্যাল ইন্স্যুরেন্স। আবার জেনারেল ইন্স্যুরেন্সকে 3 ভাগে ভাগ করা হয়, লায়াবিলিটিস ইন্স্যুরেন্স, প্রপার্টি ইন্স্যুরেন্স, আদার্স ফর্মস অফ ইন্স্যুরেন্স। লায়াবিলিটিসকে আবার 3 ভাগে ভাগ করা হয়, মেরিন ইন্স্যুরেন্স, ফায়ার ইন্স্যুরেন্স এন্ড মিসলেনিয়াস। এই ছিল বীমার প্রকারভেদ। আমরা এই 10ম অধ্যায়ের উপর চেষ্টা করব আরেকটি ক্লাস নেওয়ার জন্য, তারপরে আমরা জীবন বীমার উপর কিছু ক্লাস নিব। তাহলে বাড়ির কাজ থাকলো, ঝটপট লিখে নাও যে আজকে যে বীমার প্রকারভেদটা পড়িয়েছি এই প্রকারভেদটা তোমরা একটু দেখে নেবে, এবং তোমরা সবাই নিরাপদে গৃহে থাকবে এই প্রত্যাশায় আজকের জন্য আল্লাহ হাফেজ।